মনে করো একটি শিক্ষা প্রতিষ্ঠানে ১,০০০-এরও বেশি শিক্ষার্থী রয়েছে এবং প্রত্যেকটি শিক্ষার্থীর রোল, নাম, পিতার নাম, মাতার নাম, বয়স, জন্ম তারিখ, রক্তের গ্রুপ এবং পরীক্ষার ফলাফল একটি খাতার মধ্যে সংরক্ষিত রয়েছে। এখন যদি বলা হয় সেই খাতা থেকে যে কোনো একজন শিক্ষার্থীর তথ্য খুঁজে বের করার জন্য, এই বিষয়টি অনেক বেশি জটিল একটি প্রক্রিয়া। কিংবা যে একটা শর্ত জুড়ে দেওয়া হয়, যেমন যাতে রক্তের গ্রুপ এ পজিটিভ তাদের নামগুলো দেখাতে চাই, তাহলে তো বিষয়টা আরও বেশি জটিল হয়ে যায়। কিংবা শিক্ষার্থী যদি আরও বেশি বেড়ে যায়, ১০,০০০, ২০,০০০ হয়ে যায়, তখন তো সেটা ম্যানেজ করা প্রায় অসম্ভব বিষয়। তো এই বিষয়গুলো সহজে সমাধান করা যায় ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করে। আজকের আলোচনার বিষয় আইসিটি বইয়ের ৬ষ্ঠ অধ্যায়, যার নাম হচ্ছে ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। আজকের ভিডিওতে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তথ্য ও উপাত্তের মধ্যে পার্থক্য, ডাটাবেজের ধারণা এবং ডাটাবেজের উপাদান। প্রথমে চলো আমরা দেখে আসি উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্যটা আসলে কি। উপাত্ত এর ইংরেজি হচ্ছে ডাটা এবং ইনফরমেশন শব্দের অর্থ হচ্ছে তথ্য। অনেক শিক্ষার্থী মনে করে তথ্য উপাত্ত এক জিনিস, কিন্তু আসলে এদের মধ্যে পার্থক্য রয়েছে। যেমন এই বক্সের মধ্যে খেয়াল করো, এই বক্সের মধ্যে বেশ কিছু লেখা রয়েছে। এই লেখাগুলো কিন্তু তুমি সরাসরি ব্যবহার করতে পারবে না, তুমি শুধু এগুলো পড়তে পারবে, কিন্তু এগুলো থেকে তুমি কিছু বুঝতে পারছো না। এখন এই বক্সটাকে তোমাকে যদি এরকম একটা প্রসেস করে এরকম একটা টেবিল বানিয়ে দেই, তাহলে কিন্তু তুমি বলতে পারবে জামাল একজন শিক্ষার্থী, তার রোল নাম্বার ১, তার বয়স ১৫ বছর এবং সে পরীক্ষায় A+ পেয়েছে। তো এখানে যে লেখাগুলো রয়েছে, এক একটি শব্দ, অক্ষর কিংবা সংখ্যা, এগুলো হচ্ছে এক একটা ডাটা বা উপাত্ত। আর এগুলোকে প্রসেস করার পরে আমি যা পাচ্ছি, এগুলো হচ্ছে তথ্য। তাহলে কিন্তু আমি বলতে পারি, আমি যদি উপাত্তকে প্রসেস করি বা প্রক্রিয়াজাত করি, তাহলে যেটা পাওয়া যায় সেটাই হচ্ছে তথ্য বা ইনফরমেশন। এবার আমরা তথ্য উপাত্তের পার্থক্য একটি ছকের মাধ্যমে দেখব। তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত। যেমন এগুলো হচ্ছে তথ্য, এখানে ছোট ছোট যে এক একটি একক রয়েছে, ছোট ছোট উপাদান, এগুলো হচ্ছে এক একটি উপাত্ত। এই জন্য এখানে বলা হয়েছে তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত, এবং উপাত্তকে প্রক্রিয়াকরণের পর যা পাওয়া যায় তা হচ্ছে তথ্য। উপাত্ত সরাসরি ব্যবহার করা যায় না। যেমন এখানে যে উপাত্তগুলো রয়েছে, এগুলো সরাসরি ব্যবহার করার মতন কোনো পরিবেশ নাই, এগুলো তুমি শুধু পড়তে পারবা, কিন্তু তথ্য তুমি সরাসরি ব্যবহার করতে পারবা। সকল উপাত্তই তথ্য নয়, কারণ হচ্ছে উপাত্তকে প্রসেস করার পর তথ্য হয়, প্রসেস না করলে সেটা উপাত্তই থেকে যায়, সেটা কিন্তু তথ্য হয় না। অপরদিকে সকল তথ্যই উপাত্ত। উপাত্ত অগোছালো এবং তথ্য গোছালো, যা তুমি এখানে দেখতে পাচ্ছ। এগুলো হচ্ছে অগোছালো, এগুলো হচ্ছে এক একটা উপাত্ত, এবং এগুলোকে প্রসেস করার পরে বা গোছানোর পরে যা পাচ্ছি সেগুলো হচ্ছে তথ্য। আশা করি উপাত্ত এবং তথ্যের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছ। এইবার আমরা মূল আলোচনা শুরু করব, যার নাম হচ্ছে ডাটাবেস। ডাটাবেস শব্দটিকে ভাঙলে পাওয়া যায় ডাটা শব্দের অর্থ উপাত্ত এবং বেস শব্দের অর্থ হচ্ছে সমাবেশ। তার মানে ডাটাবেস মানে হচ্ছে উপাত্তের সমাবেশ, অর্থাৎ যেখানে অনেকগুলো ডাটা সুসজ্জিতভাবে সাজানো থাকে। এই টেবিলটা খেয়াল করো, এই টেবিলে কিন্তু অনেকগুলো ডাটা রয়েছে এবং ডাটাগুলো সাজানো রয়েছে। তাহলে কি আমরা এই টেবিলটাকে একটা ডাটাবেস বলতে পারি না? অবশ্যই বলতে পারি। আবার এই টেবিলটা খেয়াল করো, জামাল একজন শিক্ষার্থী, সে যদি তার পরীক্ষার ফলাফল জানতে চায়, তাহলে কিন্তু তাকে এই টেবিল আসতে হবে। তার মানে এই দুইটা টেবিল একে অপরের সম্পর্কযুক্ত, পরস্পর সম্পর্কযুক্ত। তাহলে আমি বলতে পারি এই একটা টেবিল মিলে একটা ডাটাবেস হতে পারে, এই টেবিলটাও কিন্তু একটা ডাটাবেস হইতে পারে। আবার এই দুইটা টেবিল আমি যদি একসাথে করি, তাহলেও কিন্তু ডাটাবেস সম্ভব, কারণ দুইটা টেবিলের মধ্যে পরস্পর সম্পর্ক রয়েছে। শরীফ তার রেজাল্ট জানতে চাইলে তাকে অবশ্যই এই টেবিল আসতে হবে। তো ডাটাবেস কাকে বলে, এই সংজ্ঞায় আমরা চলে যাই। পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডাটাবেস বলে। তো এখানে যা বলা হচ্ছে সেটা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত। খেয়াল করো, টেবিলগুলোর মধ্যে কিন্তু পরস্পর সম্পর্ক রয়েছে। এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডাটাবেস বলে। ডাটাগুলো টেবিলের মধ্যেও থাকতে পারে, ফাইলের মধ্যেও থাকতে পারে, এবং সেটা একটা টেবিলও থাকতে পারে, একাধিক টেবিলও থাকতে পারে।
একটা ফাইলও থাকতে পারে, একাধিক ফাইলও থাকতে পারে। এই কারণে বলা হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বা ফাইলের সমষ্টিকে ডাটাবেস বলে। আশা করি সংজ্ঞাটা বুঝতে পেরেছ। এবার আমরা চলে যাব ডাটাবেজের প্রকারভেদে। ডাটাবেস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে রিলেশনাল ডাটাবেস এবং অপরটা হচ্ছে সাধারণ ডাটাবেস বা নন রিলেশনাল ডাটাবেস। চলো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝে আসি যে রিলেশনাল ডাটাবেস কি আর সাধারণ ডাটাবেস কি। যেমন এখানে দুইটা টেবিল দেখতে পাচ্ছ। প্রথম টেবিলে শিক্ষার্থীর তথ্য রয়েছে এবং দ্বিতীয় টেবিলে ওই শিক্ষার্থীরই পরীক্ষার ফলাফল রয়েছে। তার মানে এই ডাটাবেজের মধ্যে দুইটা টেবিল মিলে একটা ডাটাবেস হইতে পারে এবং এই ডাটাবেজের মধ্যে পরস্পর সম্পর্ক রয়েছে। এটাকে বলা হয় একটা রিলেশনাল ডাটাবেস, কারণ এই ডাটাবেজে যে টেবিলগুলো রয়েছে তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, রিলেটেড। অপরদিকে এই টেবিলটা খেয়াল করো, এখানে কিন্তু মাত্র একটা টেবিল রয়েছে এবং এক টেবিলেই সবগুলো শিক্ষার্থীর পরীক্ষার ফলাফল এবং ইনফরমেশন সব কিছুই রয়েছে। এখানে আলাদা কোনো টেবিল নাই, কোনো টেবিলের সাথে সম্পর্কও নাই। এটা হচ্ছে সাধারণ ডাটাবেস বা নন রিলেশনাল ডাটাবেস। অর্থাৎ টেবিল দ্বয়ের মধ্যে সম্পর্ক থাকলে রিলেশনাল, আর যদি সম্পর্ক না থাকে কিংবা একটা টেবিল মিলে একটা ডাটাবেস হয় সেটা হচ্ছে সাধারণ ডাটাবেস। এইবার আমরা চলে যাব ডাটাবেসের সুবিধা এবং অসুবিধার মধ্যে। আমরা ডাটাবেস যে ব্যবহার করব, ডাটাবেস ব্যবহার করার কিছু সুবিধাও রয়েছে এবং অসুবিধাও রয়েছে। সুবিধার মধ্যে আমরা যে বিষয়টা দেখতে পারি সেটা হচ্ছে দ্রুত তথ্য উপস্থাপন করা যায়। আমরা যদি ডাটাবেস ব্যবহার করি তাহলে খুব দ্রুত যে কোনো তথ্য বের করতে পারবো। সহজেই শর্ত সাপেক্ষে ডাটা খুঁজে বের করা যায়। যেমন তোমাকে বলা হলো যারা পরীক্ষায় A+ পেয়েছে তাদের নামগুলো বের করো। এটা ডাটাবেসে একটা নির্দিষ্ট শর্তের ভিত্তিতে খুব সহজে বের করা যায়। প্রয়োজনে ডাটা অ্যাসেন্ডিং ও ডিসেন্ডিং অর্ডারে সাজানো যায়। এখানে নতুন দুটো শব্দ এসেছে তোমাদের কাছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং, অপরটা হচ্ছে ডিসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে হচ্ছে ছোট থেকে বড়, আর ডিসেন্ডিং মানে হচ্ছে বড় থেকে ছোট। যেমন তোমাকে বলা হলো যার বয়স সবচাইতে কম সে সবার আগে থাকবে। এই বিষয়টা হচ্ছে ছোট থেকে বড়, এটাকে বলা হয় অ্যাসেন্ডিং। এবং তোমাকে বলা হলো যে পরীক্ষায় সবচেয়ে বেশি মার্ক পেয়েছে সে সবার আগে থাকবে, এই বিষয়টাকে বলা হয় ডিসেন্ডিং। তো অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং সম্পর্কে পরবর্তীতে তুমি জানতে পারবে যখন আমরা শর্টিং নিয়ে আলোচনা করব। সহজেই তথ্য আপডেট করা যায়। আমরা যে ডাটাবেস ব্যবহার করি তাহলে আমরা যে কোনো তথ্য খুব দ্রুত এবং সহজে আপডেট করে ফেলতে পারবো। ডুপ্লিকেশন কমানো যায়। দেখো আমরা খাতা কলমে যখন নাম এন্ট্রি করি তখন যদি অনেক বেশি শিক্ষার্থী হয়, এমন হইতেই পারে যে একটা শিক্ষার্থী দুইবার নাম লিখে ফেলছে, কিন্তু ডাটাবেসে এই সিস্টেমটা বন্ধ করা যায় যেন ডুপ্লিকেট না হয়ে যায়, মানে একই ডাটা পুনরাবৃত্তি না ঘটে। তো এই হলো ডাটাবেসের সুবিধা। অসুবিধাও রয়েছে, যেমন ডাটাবেস বাস্তবায়ন ব্যয়বহুল। অর্থাৎ তুমি যে ডাটাবেস বাস্তবায়ন করতে চাও তাহলে তোমাকে একটা নির্দিষ্ট ব্যয় অবশ্যই বহন করতে হবে এবং সেটা মোটামুটি ভালো অ্যামাউন্টের একটা ব্যয় হয়। এবং ডাটাবেস পরিচালনার জন্য দক্ষ ব্যক্তি প্রয়োজন হয়। অর্থাৎ যে ব্যক্তি ডাটাবেস পারে না সেই ব্যক্তি তো ডাটাবেস পরিচালনা করতে পারবে না। এবং ডাটাবেস যদি তুমি ভুলভাবে কার্যক্রম চালানো হয় এবং যদি সেখানে ভুল হয় তাহলে কিন্তু সম্পূর্ণ ডাটাবেসটাই অকার্যকর বা নষ্ট হয়ে যেতে পারে। এবং যথাযথ নিরাপত্তা না থাকলে ডাটাবেস হ্যাক হয়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। তো এই হলো ডাটাবেসের সুবিধা এবং অসুবিধা। এবার আলোচনা করব আজকের ভিডিওর সর্বশেষ যে টপিক, সেটা হচ্ছে ডাটাবেসের উপাদান। তো সেই জন্য এই টেবিলটা খেয়াল করো। এই টেবিলের মধ্যে রোল, নেম, এজ, রেজাল্ট, এই যে কলামের নামগুলো এইগুলোকে বলা হয় এক একটা ফিল্ড। অর্থাৎ একটা টেবিলের মধ্যে যে কলামগুলো থাকবে এবং কলামে যে নামগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক একটা ফিল্ড। তাহলে এই টেবিলে মোট 4টা ফিল্ড রয়েছে। আবার এখানে খেয়াল করো 01 জামাল 15 A+, এই সবগুলো মিলে যে একটা সারি হয়েছে এই সারিগুলোকে বলা হয় এক একটা রেকর্ড। তাহলে ফিল্ড হচ্ছে কলামের নাম এবং রেকর্ড হচ্ছে এক একটা সারি। তো আমরা দেখলাম যে ডাটাবেজের এখন পর্যন্ত দুটো উপাদান দেখেছি, একটা হচ্ছে ফিল্ড এবং অপরটা হচ্ছে রেকর্ড। ফিল্ড হচ্ছে কলামের নাম এবং রেকর্ড হচ্ছে সারি। এরপর এখানে লাল কালার যে লেখাগুলো দেখতে পাচ্ছ 01, 15, শরীফ, এইগুলো হচ্ছে এক একটা ডাটা। এবং সম্পূর্ণ টেবিল মিলে যেটা হলো এটা হচ্ছে একটা টেবিল বা ডাটা টেবিল। তাহলে আমি বলতে পারি একটা ডাটাবেজের 4টি উপাদান রয়েছে।
ফিল্ড, রেকর্ড, টেবিল এবং ডাটা। তো এবার তুমি খেয়াল করো এখানে 01, 02, 03 এগুলো হচ্ছে এক একটা ডাটা, এবং কতগুলো ডাটা মিলে মানে 01, 02, 03 মিলে কিন্তু রুল হয়েছে। তাহলে আমি বলতে পারি কতগুলো ডাটা মিলে একটি ফিল্ড হয়। আবার এই তথ্য, এই ফিল্ডের তথ্য, এই ফিল্ডের তথ্য এবং সবগুলো ফিল্ড যদি আমি একসাথে করি তাহলে যেটা হয় তাহলে সেটা হচ্ছে একটা রেকর্ড। তাহলে বলতে পারি কতগুলো ফিল্ড মিলে হয় একটা রেকর্ড। আবার এই টেবিলে দেখো 3টা রেকর্ড রয়েছে, তাহলে আমি বলতে পারি কতগুলো রেকর্ড মিলে হয় একটা টেবিল। তো আশা করি এই অংশটুকু বুঝতে পেরেছ। তো ডাটাবেজের উপাদান হচ্ছে 4টি, ফিল্ড হচ্ছে কলামের নাম, আর একটা সারি হচ্ছে রেকর্ড, এবং ভিতরে যে লেখাগুলো থাকবে বর্ণ, অক্ষর, চিহ্ন, সংখ্যা, এগুলো হচ্ছে এক একটা ডাটা, এবং সম্পূর্ণ টেবিলটাই হচ্ছে একটা ডাটা টেবিল বা টেবিল। এবার আমরা ফিল্ড এবং রেকর্ডের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করব। ফিল্ড হচ্ছে টেবিলের কলামের নাম। তো এই টেবিলে খেয়াল করো এই যে কলামের যে নামগুলো রয়েছে এই নামগুলো হচ্ছে এক একটা ফিল্ড। অপরদিকে রেকর্ড হচ্ছে এক একটা সারি। এটাই বলা হয়েছে প্রথমে, ফিল্ড হচ্ছে ডাটা টেবিলের কলামের নাম এবং রেকর্ড হচ্ছে এক একটা সারি। ফিল্ডে একই ধরনের ডাটা থাকে। টেবিলে খেয়াল করো রুল ফিল্ডটাকে তুমি যেখানে খেয়াল করো দেখো এখানে যে ডাটাগুলো রয়েছে সবগুলোই কিন্তু সংখ্যা। আবার নেম ফিল্ডের ক্ষেত্রে এখানে যে ডাটাগুলো রয়েছে সবগুলোই কিন্তু ইংরেজি অক্ষর। অর্থাৎ এই ফিল্ডের অধীনে সবগুলো ডাটা কিন্তু একই ধরনের। এই ফিল্ডের আন্ডারে যে ডাটাগুলো রয়েছে সেগুলো কিন্তু একই ধরনের, কিন্তু একটা রেকর্ডে কিন্তু বিভিন্ন ধরনের ডাটা থাকে। যেমন এই সম্পূর্ণ মিলে কিন্তু একটা রেকর্ড হয়। তাহলে দেখো প্রথমে একটা সংখ্যা, তারপর ইংরেজি অক্ষর, আবার সংখ্যা, আবার অক্ষর, চিহ্ন। তাহলে আমি বলতে পারি ফিল্ডে একই ধরনের ডাটা থাকে কিন্তু রেকর্ডে বিভিন্ন ধরনের ডাটা থাকে। পরের পার্থক্যটা হচ্ছে ফিল্ড দিয়ে পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না। যেমন এখানে রুল যদি এই অংশটুকু তোমাকে দিয়ে দেওয়া হয় রুল ফিল্ডটুকু, তাহলে তুমি শুধু দেখবে এখানে রুল লেখা রয়েছে। 100 জন শিক্ষার্থী থাকলে 100টা তুমি সংখ্যা দেখতে পারবে, আর কিছু দেখতে পারবে না। কিন্তু তোমাকে যে একটা রেকর্ড দেওয়া হয়, যেমন এই রেকর্ডটা তোমাকে দিয়ে দিলাম, তাহলে কিন্তু তুমি এখান থেকে একটা তথ্য পাচ্ছ যে শরীফ একজন শিক্ষার্থী, তার রোল নাম্বার 2, ওর বয়স 17 বছর এবং সে পরীক্ষায় এ পেয়েছে। এই কারণে এখানে বলা হয়েছে ফিল্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায় না, কিন্তু রেকর্ড দ্বারা পরিপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপর তুমি এক্সাম্পল হিসেবে দিতে পারো, যেমন একটা টেবিলের রুল, নেম, এজ এগুলো হচ্ছে এক একটা ফিল্ড, এবং এগুলোর যে সারি সেটা হচ্ছে রেকর্ড। আশা করি বুঝতে পেরেছ। তো ধন্যবাদ তোমাদেরকে আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওর জন্য প্রয়োজনীয় যে লিঙ্ক রয়েছে সেগুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমাদের প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে করতে পারো। ধন্যবাদ।